So good afternoon once again from the EMK Center, and thank you very much for joining with us today. We are going to talk about and learn the university and scholarship search processes. This is the second group advising session of this month. Every month, we actually conduct a couple of group advising sessions to help you take preparation for your US journey, whether you are an undergraduate student or a graduate applicant. All right. So my name is Rizwan Siddiqui. I am working as an advisor at the EMK Center. EMK Center is a youth development platform or a hub for various reasons. We've got a couple of pillars from STEM education to entrepreneurship skill development, from public service and arts and culture to higher education. We try to provide resources, guidelines, tools, and strategies so that you can better yourself, your personal and professional skills. Okay. So Education USA is basically US government or US embassy's official network of US higher education advisors like me to provide information so that you can take comprehensive plan for your higher education and then can find the best fit university that can fulfill your long-term career goal, right? Couple of steps we always guide students to follow. আমি বাংলাতেই বলছি, যখন আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি আমাদের 5টা স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। যে কোনো দেশে আমরা অ্যাপ্লাই করি, প্রথমে ইউনিভার্সিটি খুঁজে বের করা, কোন ইউনিভার্সিটিটা আমার জন্য ভালো হবে, কোনটা খারাপ হবে, কেন সেই ইউনিভার্সিটিটা ভালো হবে, ওই ইউনিভার্সিটির কোন কোন জিনিস আমার জন্য ইম্পর্ট্যান্ট, শুধু কি ফান্ডিংটা ইম্পর্ট্যান্ট কিনা, প্রেস্টিজ, রেপুটেশন, র্যাঙ্কিং, জব পাওয়ার সিকিউরিটি, ওখানে সেটেল ডাউন করার সিকিউরিটি, অ্যান্ড দেন মেনি আদার থিংস আর ইম্পর্ট্যান্ট ফর আস। সো ভালোভাবে রিসার্চ করা যে নিজের জন্য কোন কোন জিনিসগুলো টপ প্রায়োরিটিতে পাচ্ছে সেই অনুযায়ী ইউনিভার্সিটি খুঁজে বের করা ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। সো we every month we will be conducting a couple of sessions so that you know how to research your options. Okay, এবং আজকের যে সেশনটা এটা বেসিক্যালি রিসার্চ your অপশনের সেকেন্ড ধাপ। আমরা গতকালকে করেছি অ্যাক্টিভিটি A, which was application requirement, যারা করেছেন তারা জানেন। আর আজকে আমরা কথা বলবো কিছু জিনিস নিয়ে, যে জিনিসগুলো আসলে ইউনিভার্সিটি সিলেকশনের সময় খেয়াল করতে হয়। এবং সেকেন্ড হাফে আমি কথা বলবো যে কোন কোন ওয়েবসাইটে গেলে আপনি স্কলারশিপ সম্পর্কে জানতে পারবেন এবং আরো কিছু রিসোর্সেস যে জিনিসগুলো আপনাকে হেল্প করবে স্কলারশিপ বা ফান্ডিং এর বিভিন্ন ধরনের উইং খুঁজে বের করার জন্য। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইন্যান্সিং ইয়ার স্টাডিজ, রাইট? আমরা যখনই কোনো নতুন কোনো দেশে যাই আমরা কিন্তু সবার প্রথমে মাথায় যে জিনিসটা থাকে যে কত টাকা খরচ করে আমাকে যেতে হবে। এখন এই খরচটা দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা যাবার আগে, অর্থাৎ টেস্টের প্রিপারেশন নেওয়া, টেস্টের এক্সাম দেওয়া থেকে শুরু করে অ্যাপ্লিকেশন করা এবং এই ধরনের বেশ কিছু ফিস থাকে। সো অন অ্যান্ড অ্যারাউন্ড 1 লাখ টাকা বা অনেক সময় 50,000 টাকার মধ্যেও হয়ে যায়। আর যদি ইফ ইউ আর স্মার্ট এনাফ, ইভেন এর চেয়ে কম খরচও কিন্তু অ্যাপ্লাই করা হয়ে যায়, 20-30 হাজার টাকার মধ্যে হয়ে যায়। আমি অনেক স্টুডেন্টকে জানি যারা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ওয়েভ করে নিতে জানে। একটু ভালো মতো ইউনিভার্সিটির সাথে কথা বললে বা আমাদের সাথে পরবর্তীতে ওয়ান অন ওয়ানে যোগাযোগ করলে আমরা বলে দিই যে কিভাবে আসলে অ্যাপ্রোচ করলে সে ফিটাও ওয়েভ করে নেওয়া যায় অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে। আবার যাবার পরে বেশ কিছু ধরনের ফাইন্যান্সিয়াল ব্যাপার-স্যাপার থাকে। যেমন আপনি যদি গ্র্যাজুয়েট অ্যাপ্লিক্যান্ট হন সেক্ষেত্রে আপনার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ থাকে 3 ধরনের, গ্র্যাজুয়েট, রিসার্চ এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। ফেলোশিপ থাকতে পারে, বিভিন্ন ধরনের গ্র্যান্ট আছে। আবার যে আন্ডারগ্রেডে হন নিড বেস স্কলারশিপ আছে। এবং এর বাইরেও কিন্তু আপনাকে ইউজুয়ালি দেখা যায় যে আপনি যখন নতুন একটা দেশে যাবেন, বাংলাদেশেও যখন কোনো ইউনিভার্সিটিতে আপনি পড়েন, আপনি কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট কিন্তু আপনি রেডি রাখেন। সো কিভাবে আপনি ফাইন্যান্স ম্যানেজ করবেন, কত টাকা আপনাকে এক্সপেক্টেড ফ্যামিলি কন্ট্রিবিউশন দেখাতে হবে, কিভাবে দেখাতে হবে, টিউশন ফি এবং লিভিং কস্ট এবং জায়গা ভেদে এই যে টিউশনের তারতম্যটা হয়, লিভিং কস্টের তারতম্য হয়, কিভাবে আপনি ইউনিভার্সিটি চুজ করবেন, ফাইন্যান্সিয়াল বিভিন্ন ব্যাপার-স্যাপার নিয়ে আমরা কিন্তু সেশন করে থাকি।
যেটা ইন পার্সন হয়ে থাকে প্রতি মাসে একবার। এই সেশনটা হয়ে থাকে ইএমকে সেন্টারে। আপনারা পরবর্তী আপকামিং ইভেন্টস গুলি দেখলেই জানতে পারবেন। আচ্ছা, আমরা ফাইন্যান্সিং সম্পর্কে জানার সোর্স গুলি জানলাম, রিসার্চ করার স্কোপ গুলি জানলাম। এখন আমাদেরকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন কমপ্লিট করার জন্য আমাদেরকে জানতে হবে কয়টা সেমিস্টার আছে টোটাল, কোন কোন পোর্টালে আমরা অ্যাপ্লাই করতে পারি। আন্ডারগ্রেডে যেমন আপনার কমন অ্যাপ নামে পোর্টাল আছে, টেক্সাসে অ্যাপ্লাই করতে হলে অ্যাপ্লাই টেক্সাস আছে, ক্যালিফোর্নিয়াতে অ্যাপ্লাই করতে গেলে ইউসি অ্যাপ্লিকেশন নামে একটা প্ল্যাটফর্ম আছে, এবং এরকম ভেরিয়াস প্ল্যাটফর্মস আর দেয়ার টু অ্যাপ্লাই। গ্রাজুয়েট অ্যাপ্লিকেশনে অন দ্য আদার হ্যান্ড আপনাকে সরাসরি অ্যাপ্লাই করতে হবে, রাইট? সো অ্যাপ্লিকেশনে কি কি ক্রাইটেরিয়া আছে, আপনার একাডেমিক থেকে শুরু করে টেস্টেড স্কোর, রাইটিং অ্যাবিলিটি, আপনার রেজুমি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং সাথে আপনার ফাইন্যান্সিয়াল কতটুকু অ্যাফোর্ডেবিলিটি আছে সেই জিনিসটাকে ডেমনস্ট্রেট করা, পাসপোর্ট আছে কিনা এই জিনিসটাকে ডেমনস্ট্রেট করা। এই জিনিসগুলো নিয়ে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ আমাদের প্রোগ্রাম হয়ে থাকে। আপনি যদি গতকালকে একটা মিস করে থাকেন, নেক্সট ডে কোনো না কোনো একটা প্রোগ্রামে জিনিসটা আরো বিস্তারিত জানতে পারবেন। আপনি অ্যাপ্লাই করে ফেললেন, হ্যাঁ? সাধারণত ফল এবং স্প্রিং ২ টা সেমিস্টার হয়ে থাকে আমেরিকাতে। বেশিরভাগ স্টুডেন্ট ফল সেমিস্টারে অ্যাপ্লাই করে থাকে। সো আপনি যদি ফল সেমিস্টারে অ্যাপ্লাই করেন, আপনি বুঝতে পারবেন যে এই সেমিস্টারটাতে বেশিরভাগ ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টালও ওপেন থাকে, বেশিরভাগ সাবজেক্ট অফার করা হয়, এবং সেই সাথে ভালো পরিমাণে কিন্তু স্কলারশিপও ওরা অফার করে থাকে। সো আপনি অ্যাপ্লাই করার পর সাধারণত জানুয়ারির ৫ থেকে ১৫ তারিখের মধ্যে টপ ইউনিভার্সিটি ডেডলাইন শেষ হয়ে যায় আন্ডারগ্রেডে। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে অনেক সময় সেটা ডিসেম্বর ১ থেকে শুরু করে আপনার মিড জানুয়ারি পর্যন্ত হয়ে থাকে। আর্লিতে যদি অ্যাপ্লাই করেন আপনি নভেম্বর এর ১ তারিখ থেকে বা ১৫ তারিখের মধ্যে, ডিপেন্ডিং অন ওয়েদার ইউ আর অ্যাপ্লাইং ফর আর্লি অ্যাপ্লিকেশন অর আর্লি ডিসিশন আন্ডারগ্রেডের ক্ষেত্রে। সো এরকম বেশ কিছু ব্যাপার থাকে। আপনি অ্যাপ্লাই করে ফেললেন, ইউজুয়ালি মার্চ এবং এপ্রিল মাসে আপনি অ্যাডমিশনের ডিসিশন পেয়ে যাবেন, বা মে মাসে পেয়ে যাবেন। আপনি ইউনিভার্সিটি ২ টা বা ৩ টা ইউনিভার্সিটিতে জানালেন যে আমি আপনার ইউনিভার্সিটিতে আসতে চাই। ওরা তখন আপনাকে আম বলবে যে সেন্ড আস এ কনফার্মেশন ওয়েদার লাইক একটা ডিপোজিট ফি একটা ডিপোজিট করে আপনার কনফার্মেশন জানাতে হবে, যাতে করে ওরা I-20 পাঠায়। I-20 তে আপনার টোটাল কস্টের ব্রেকডাউনটা থাকে, যে আপনি টোটাল কস্ট আপনার কত খরচ হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইডে কম্বাইন করে থাকে, যে এক পাশে থাকে যে আপনার টোটাল কস্ট কত খরচ হবে, লিভিং এক্সপেন্স এবং টিউশন ফিস মিলিয়ে টোটাল খরচ কত। আরেক পাশে থাকবে আপনি কত স্কলারশিপ বা অ্যাসিস্ট্যান্টশিপ পেয়েছেন, পার্সোনাল ফান্ড কত, ফ্যামিলি ফান্ড কত। এই ২ টার ব্যালেন্স দেখানো হয়, এবং I-20 টা নিয়ে DS-160 নামে একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করে সেভিস ফি পে করে আপনি ভিসার ইন্টারভিউর জন্য আপনি অ্যাপ্রোচ করলেন। ভিসা যখন আপনি পেয়ে যাবেন, তখন আবার আমরা কিন্তু আচ্ছা, আ এই যে ভিসার জন্য আপনি অ্যাপ্রোচ করছেন, আপনার অনেক সময় যেটা হয় অ্যাডমিশন অফার পাওয়ার পরে আবার আমাদের কাছে আসেন। ইন দ্য মিন টাইম তো আসা হয়ই। যে স্যার এখন আমার একটা মক ইন্টারভিউর হেল্প লাগবে, বা ইন্টারভিউ শিডিউলের ডেট পাচ্ছি না, বা এই ধরনের বিশেষ কিছু জটিলতা থাকে। তো আমরা যেহেতু এম্বাসির আন্ডারে কাজ করি, আমাদের সেই ক্যাপাসিটি আছে। কিছু ক্ষেত্রে আমরা সেই জায়গাগুলোতে আমরা হেল্প করে থাকি। যদি আমি জানি যে কোনো স্টুডেন্ট কে ভালো, যদি আমি জানি যে তার সম্পর্কে সবকিছু আমার জানা আছে বা অ্যাবিলিটি সম্পর্কে জানা আছে, গত বছরও বেশ কিছু ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি হেল্প করার জন্য, এবং মক ইন্টারভিউর ক্ষেত্রেও ইএমকে সেন্টারে কিছু ক্ষেত্রে আমরা চেষ্টা করে থাকি অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য, ডিপেন্ডিং অন আওয়ার অ্যাভেইলেবিলিটি। আচ্ছা, ভিসা আপনি পেয়ে গেছেন জুন-জুলাই মাসে। অগাস্টে আপনি ফ্লাই করবেন। ফ্লাই করার আগে আমরা কিন্তু আবারও আপনাদেরকে আম আপনাদের জন্য সেশন কন্ডাক্ট করে থাকি, যে যাবার আগে কি, কি প্রস্তুতি আছে, কিভাবে প্ল্যান করবেন, কোথায় আপনার কি ধরনের জিনিসগুলোকে জানতে হবে, হাউজিং এর ফ্যাসিলিটি কোথায় আছে, স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস, ক্যারিয়ার সাপোর্ট সার্ভিস, অ্যালুমনাই নেটওয়ার্ক, আদার অ্যাফিলিয়েশনস যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু প্রফেসর, আপনার আম গ্র্যাড কোঅর্ডিনেটর বা আন্ডারগ্র্যাড কোঅর্ডিনেটর, অ্যালুমনাই, কারেন্ট স্টুডেন্ট, রেসিডেন্ট অ্যাডভাইজার ওদেরকে ইনভাইট করে থাকি। সামটাইম physically, sometimes virtually, they give you direct information on what to prepare, how to prepare, when to prepare before you fly for the United States. So আমরা যদি দেখি, আজকে যদি আপনার ১ম দিন হয় অ্যাপ্লিকেশনের প্রস্তুতি নেওয়ার, এখান থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু থ্রু আউট ইউর এন্টায়ার প্রসেস আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সাপোর্ট এবং গাইডেন্স দেওয়ার জন্য। যদি কারো কোনো প্রশ্ন থাকে, প্লিজ চ্যাট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন লিখতে পারেন। আমি সেশনের শেষে চেষ্টা করব কোয়েশ্চেন গুলোর উত্তর দেওয়ার জন্য। ওকে?
আমরা আমরা জানি যে 50টা স্টেট আছে আমেরিকাতে এবং প্রায় 1 মিলিয়নের উপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এই মুহূর্তে আমেরিকাতে পড়াশোনা করছে। সংখ্যাটা একটু কমে গিয়েছিল কোভিড এর মাঝখানে, বাট আবার বেড়ে যাচ্ছে। বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু 8,500 এর মতো পড়াশোনা করছে এবং এই 8,500 স্টুডেন্ট পড়াশোনা করছে, আপনার কাছে হয়তো মনে হতে পারে যে এই সংখ্যাটা এত কম কেন? কেন আমাদের স্টুডেন্ট গুলো ঘুরে ফিরে 20 থেকে 30টা ইউনিভার্সিটিতে এপ্লাই করে থাকে? একটা বড় কারণ হচ্ছে আমরা প্রপারলি রিসার্চ করি না। আমরা প্রপারলি যে কি কনসিডারেশন এর উপরে বেস করে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হয় সেই জিনিসগুলোতে আমরা ঘাটাঘাটি করি না বা খুঁজে দেখি না। সো সেই খুঁজে দেখার একটা রাস্তা হচ্ছে এই যে এইখানে ৩ ধরনের জিনিসকে আপনাকে প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে একাডেমিক কনসিডারেশন। এখানে আপনি আপনার মেজর সম্পর্কে জানবেন, আপনি জানবেন আম আপনার ফ্যাকাল্টি প্রোফাইল সম্পর্কে, কোর্স কারিকুলাম সম্পর্কে এবং বিভিন্ন জিনিসগুলো নিয়ে। লাইফস্টাইল কনসিডারেশনটাও কিন্তু ইম্পোর্টেন্ট সাথে যে আপনার কস্টিং কত পড়ছে, ওইখানকার স্টুডেন্ট ফ্যাসিলিটিস কেমন, ক্যাম্পাস বড় নাকি ছোট, আরবান নাকি সাবারবান, আম স্টুডেন্ট টিচার রেশিও এবং আরো নানা ধরনের জিনিস। সাথে কলেজ এবং ইউনিভার্সিটির এনভায়রনমেন্টটাও খুবই জরুরি। যে ওই ইউনিভার্সিটিটার অ্যালামনাই প্রোফাইল কিরকম, গ্র্যাজুয়েশন রেট কিরকম, গ্র্যাজুয়েট সাকসেস রেট কিরকম, এরকম বেশ কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে আমি সামনের স্লাইডগুলোতে কথা বলব। ওকে? তাহলে আমরা চলে যাই প্রথম কনসিডারেশন যেটা। বাট তার আগে আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে কয়টা ইউনিভার্সিটিতে এপ্লাই করব? একটু চ্যাট বক্সে আমাকে লিখে জানাবেন যে কে কয়টা ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন বলে ঠিক করেছেন। ওকে? আমি একটু দেখতে চাচ্ছি যে সাধারণত আমরা যখন এপ্লাই করি ইউনিভার্সিটিতে সেই সংখ্যাটা কত? ১০, ১৫, ৫, ২০? জান্নাতুল ফেরদৌস ৬, সুদীপ্ত ৭, খাদিজা বলছে ৫, আদনান সগীর ৫, আসিবর ১০, তাবাসসুম ৫, অপ্পু বলছে ৩, রেহনুমা ৮টা, শামসাদ ৩টা এবং তারেক বলছে ৫টা। আচ্ছা, আ ইন দ্য মিন টাইম একটু চট করে আপনারা লিখে ফেলেন কে কোথা থেকে জয়েন করেছেন, কোন ইউনিভার্সিটি এবং কোন প্রোগ্রামে যেতে চান। এই বিষয়টা নিয়ে আপনি যদি আম সাপোজ আপনি যদি পিএইচডি তে যেতে চান এবং আ সিএসসি রিলেটেড পড়াশোনা করতে চান, সেই জিনিসটা লিখবেন এভাবে পিএইচডি, সিএসসি, মাস্টার্স, বায়োইনফরমেটিক্স, আন্ডারগ্রাড, আম বায়োলজি বা এই টাইপের। ঠিক আছে? তাহলে আমি একটু দেখে নিতে পারবো যে আজকে আমরা যারা আছি কে কোন ধরনের থেকে যাচ্ছে। শামসাদ লিখেছেন এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়েছেন। সন্দীপ বলছেন পিএইচডি করতে যেতে চাই। আচ্ছা, সো মোটামুটি আমরা আগের কোয়েশ্চেন এর অ্যান্সারটা একটু করি যে কতগুলো ইউনিভার্সিটিতে আমরা আসলে এপ্লাই করব। আমি অ্যাডভাইজার হিসেবে কাজ করছি গত ৮-৯ বছর হবে। আমি এখানে আম ইউএস এম্বাসির যে EMK সেন্টার এডুকেশন ইউএস এ কাজ করছি আমি ৪ বছর হবে কাছাকাছি। এর আগে স্কলাস্টিকা নামে একটা ইনস্টিটিউশন আছে। সেখানে আমি ৪ বছর ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলিং অফিসার হেড হিসেবে কাজ করছিলাম। আম সো আমার অভিজ্ঞতায় আমি দেখেছি স্টুডেন্টরা যখন ১০ টার বেশি ইউনিভার্সিটিতে এপ্লাই করে, their preparation got saturated. ঠিক আছে? মানে একই সাথে আপনি যদি ২০ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করেন, ২০ দিকে আপনাকে ফোকাস দিতে হবে এবং আপনার কিন্তু একেকটা ইউনিভার্সিটিতে সময় দেওয়ার পরিমাণটা কমে যায়। আবার যদি ৩ টা বা ৫ টাতে এপ্লাই করেন, তখন যেটা হয় যে অনেক কম ইউনিভার্সিটিতে এপ্লাই করার কারণে আপনার সুযোগ কিন্তু কমে যাচ্ছে। সো গুড নাম্বার হচ্ছে ৫ থেকে ১০ টা, ৬ থেকে ১০ টা আমি বলি। যে যদি ৬ টাতে করেন ২ টা রিচ, ২ টা ম্যাচ এবং ২ টা সেফটি ইউনিভার্সিটি। তাহলে রিচ, ম্যাচ, সেফটি কোনটা? রিচ হচ্ছে সেই ইউনিভার্সিটিটা যে ইউনিভার্সিটি আপনার ক্যালিবার, আপনার যে এন্টায়ার প্রোফাইল আমি কিছুক্ষণ আগে শুরুতে যেটা বলেছিলাম, আপনার একাডেমিক্স, আপনার টেস্ট স্কোর, আপনার এসওপি বা অ্যাডমিশন এসে আপনার রিকমেন্ডেশন লেটার এবং যে অন্য যেই ফাইন্যান্সিয়াল যে প্ল্যান আছে সেই অনুযায়ী আপনার যে প্রোফাইলটা আছে সেটাকে যদি আপনি মনে করেন যে এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা এটলিস্ট 30% আমার আছে। তাহলে সেই ইউনিভার্সিটি হচ্ছে আপনার জন্য রিচ ইউনিভার্সিটি। 20 থেকে 30%। ম্যাচড হচ্ছে সেই ইউনিভার্সিটি গুলো যেখানে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা এটলিস্ট 50% বা 60%। সেফটি হচ্ছে সেই ইউনিভার্সিটি গুলো যেখানে আপনি ফিল করেন আপনার যে প্রোফাইল এটা দিয়ে যদি আপনি এপ্লাই করেন তাহলে এটলিস্ট 90% চান্স আছে আপনার অ্যাডমিশন পাওয়ার। ওয়াইজলি এই স্ট্র্যাটেজি ফলো করে যদি আপনি এপ্লাই করেন তাহলে দেখবেন কি যে যখন মার্চ এপ্রিলের দিকে আপনার ডিসিশন আসবে এটলিস্ট একটা না একটা ইউনিভার্সিটিতে আপনার
অ্যাডমিশন অফার কিন্তু অলরেডি চলে আসবে। তা না হলে শুধু আপনি টপ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, সবগুলি থেকে রিজেকশন খেয়ে কিন্তু আপনাকে মন খারাপ করে বসে থাকতে হবে, অ্যান্ড ইউ ডেফিনেটলি ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। ঠিক আছে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন, হোয়াই গো ফর রিচ ইউনিভার্সিটি ডেসপাইট চান্সেস অফ অ্যাডমিশন বিং লো? Because our parents most of the time will push us that, hey, if you're going to United States, go to a university that everyone knows, like Harvard or MIT or Stanford or Princeton and some other university. If you can do that, even I will sell my properties. Otherwise, I'm not going to do that. Okay. মেজরিটি অফ দ্য ইনফ্লুয়েন্স কিন্তু এই জন্য সাধারণত হয়ে থাকে। সো এটার একটা বড় কারণ যেখানে যে জন্য আমাদের স্টুডেন্টরা রিচ ইউনিভার্সিটি চুজ করে, এটা হচ্ছে ফ্যামিলি ইনফ্লুয়েন্স। বাট টু বি অনেস্ট, টপ ইউনিভার্সিটিগুলিতে সাধারণত সুযোগ সুবিধাও বেশি থাকে, আন্ডারগ্রেড লেভেলে ফান্ডিং এর স্কোপও বেশি থাকে, বাট সেই সাথে কম্পিটিশনও বেশি থাকে, এটাও কিন্তু সত্যি। সো সবকিছু মাথায় রেখে, দ্যাটস এ ভেরি লং ডিসকাশন। আমরা মনে হয় অন্য একদিন ওয়ান সেশনে আমরা এই জিনিসটা বিস্তারিত কথা বলতে পারবো। আচ্ছা, আমরা তাহলে রিচ, ম্যাচ এবং সেফটির কথা বলে ফেলেছি। আমরা চলে যাই এখন কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। কয়েকটা স্ট্র্যাটেজি আছে ইয়ে করার জন্য। একটা হচ্ছে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, আরো কিছু ওয়েবসাইট আছে, shared website, যে জিনিসগুলো আমি এই সেশনের শেষের দিকে শেয়ার করব, so you can research those websites as well to know how much possibility you have based on your profile to get scholarship. Okay. Second thing is, once you attend a couple of sessions, you go through the Education USA's website that's written below, educationusa.state.gov. I will highly emphasize all of you guys to at least spend half an hour right after this session at this website. Just write Education USA, hit the enter button at the Google, you'll find the link, go there, see if you're undergrad, click on the 5 steps process undergrad, and they will give you a comprehensive guideline. If you're a grad focused student, they will give you a guideline. And a lot of websites related to scholarships, funding, finding universities, and many other things will be given there. So, and being an Education US's advisor, we have a blue book, or you can say a compiled list of the universities who provide top scholarships in relevant areas. So every year we will be getting a compiled list from the Washington, D.C. usually. So while you sit with one-on-one advising after researching the website and attending a couple of sessions, we can guide you to shortlist your university and check your materials and then other things as well. The other thing is we have a resourceful library. So right now, at the EMK Center and at the American Center, both of the libraries are open. Yes. And if you become a member, you can take advantage of this library. We have books on almost everything you will require for taking admission preparation, from GRE, GMAT book to IELTS TOEFL book to SAT, ACT book to LSAT, LNAT, MCAT, even USMLE. All sorts of books are there for your test preparation, for knowing about the university, knowing about the scholarships, programs, graduate programs, undergraduate ones, financial aid, and so many other things. Okay. Now, most of the time we will be highly influenced by ranking, right? We want, all of us, we want to go to the top ranked university, but remember one thing, US government, they does not rank any university at all, okay? The ranking will be given by some particular organizations like Times Higher Education World Rank, World University Ranking, or QS, or Shanghai, or something like that. So it's absolutely important that you don't get carried away through the ranking of the university. Even if you need to rank based on the university, not on the overall ranking, okay? So the first important thing while choosing academic is check the accreditation, if your university is accredited or not. Council of Higher Education Accreditation, this website provides you chea.org. If you can just remember the name or save it somewhere, it will give you a list of the university who are accredited.
So 4,000 universities in the United States, 4,000 plus are accredited. And you need to know, the second thing is knowing about the major is really important. Why knowing about the major is important? Because oftentimes when the students will come to us like an advisor, that is, I want to study astrophysics. So I will be asking them, boy, let me tell me something about astrophysics. And then say, okay, it's probably related to cosmology, Stephen Hawking's, and relativity. I'm not sure, something more deeper regarding physics. That means you cannot even speak for 20 seconds about the subject you are willing to study. Don't apply to a subject just because it looks lucrative. Do apply to those subjects you have skill, knowledge, passion, and you feel dire drive to apply to that subject. You want to do something with that subject. You want to make a change. Okay. Choose this subject that you have a plan, that you want to do something with that subject, and you already have some track record on that subject. All right. For the undergrad, you don't have to declare your subject first on basis, but for the graduate applicant, you will need to choose the subject. Third is you need to know the difference between the master's and PhD program. It's not only about the duration, it's not only about the prestige, it's about other things as well. In PhD, most of the time it's difficult to find, get admission, but once you get admitted, there will be immense opportunity to get fund. And the masters, it's the opposite. But if you know how to communicate with the professor, how to know if you can know about if they have a funding or not, a lot of students are getting funded from the master's program as well. 47% students, international students I'm talking, will be getting usually scholarship from the university. And so, yeah, both of them. Choosing whether you want to do master's or PhD is also important, but that's a different discussion. We may have some other session on how to know that whether you want to do master's or PhD. We can even discuss that during 101. Fourth thing to consider is writing consideration. Universities usually would like to check your ability to write, and they can assess this through two ways. One is your test, NGRE, GMAT, IELTS, TOEFL, and the other one is your SOP or admission essay. So we conduct every month or every 2 months, we will be running workshops on these things: GRE, GMAT, SAT, IELTS, TOEFL. And then every month we also conduct sessions on how to write undergraduate admission essay or graduate SOP. This next week, on the 16th of November, during the International Education Week, we are going to we will be hosting an SOP checking session. So I will share the link towards the end of the session. Remind me in case I forget, where you can submit your SOP and can get checked by one of the advisors. All right. Last thing is knowing the campus type, different types of college on university. There is a difference between public and private university. We know that. Just like Bangladesh, we will have opportunity to get reduced cost studying in the United States, but not as less as Bangladeshi universities. Public universities, usually tuition fees are around 20 to 25,000. Yeah, the Michigan State and Penn States are different, but most of them are within that range. Private universities, on the other hand, will have a funding or tuition range in between 40 to 60K. And community college, which provide associate degree for undergraduate applicants, will have tuition fees around 10,000 US dollar. So there is an option if the cost is an issue for you, and if you don't get scholarship, so you can study 2 years as an associate degree to provide a community college, and then transfer to a 4 years degree, and then eventually you can get a 4 years undergraduate degree if you can plan ahead of time. All right. So আমরা এতক্ষণ কথা বললাম academic consideration গুলো নিয়ে. Now we're going to talk about the
lifestyle consideration. এখন আমরা যখন অ্যাপ্লাই করি ইউনিভার্সিটিতে, often times we get misled by okay, the cost of attendance is really high over there, the tuition fee is extremely high. I visited a couple of tens of universities, 10 universities before COVID, during my international leadership program. So um, and I saw some universities like Tulane, they have a tuition fees around 70 to 75,000 US dollar. Cost of attendance is 90,000 US dollar, but trust me, their average cost of attendance for international students are even less than 50,000 because they do provide a lot of scholarship. And this is just one example. So all the universities based on your profile will pay you immense funding and scholarship if you can really showcase your profile in a comprehensive way, and then you can contribute to the university, right? So don't get confused with the sticker price. It's there, it's true, but oftentimes based on your profile, your cost can get reduced. আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমি কি আরবান সেটআপে যাচ্ছি, ঢাকা বা এরকম সিটি এরিয়াতে যাচ্ছি, নাকি সাবারবানে যাচ্ছি, নাকি রুরাল এরিয়াতে যাচ্ছি। আমি দুটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, দুটা দেশে, সুইডেনে এবং পর্তুগালে। সুইডেনে যে ইউনিভার্সিটিতে ছিলাম এটা একটা রুরাল ক্যাম্পাসে ছিল। আমি যে ডর্মে থাকতাম এটাতে বেশিরভাগ স্টুডেন্ট ছিল চাইনিজ, অ্যাপার্ট ফ্রম দ্য ইউরোপিয়ান। সো আমার খুব একটা পছন্দ ছিল না, রাইট? দো এটার মধ্যে খুব হোমলি একটা এনভায়রনমেন্ট ছিল, এন্ড দেন দ্য আদার থিংস ছিল, বাট দেয়ার আর অ্যাডভান্টেজেস এন্ড এট দ্য সেম টাইম ডিসঅ্যাডভান্টেজ। এটা কস্ট অফ লিভিং অনেক কম ছিল, এন্ড দেন দ্য আদার অপরচুনিটিসও কম্প্রোমাইজ বা অ্যাডভান্টেজ নেওয়ার মতো ছিল। বাট my second university was in a suburban area, so I had both off-campus opportunities. আমি ক্যাম্পাসের থেকে দূরে থাকতে পারতাম, I could access both like internship and then other things because I went to Erasmus exchange program. So it was immensely beneficial for me to live with a student from like 7 or 8 different nationalities in a single apartment. Urban campus যেটা হয় যে usually it's very, very expensive. You going to New York or LA or California, you will see the tuition fees is around, even the tuition fee is 20,000 US dollar. You'll see the living expense is going to be $20,000 as well. So just letting you know so that based on your financial ability, you can prioritize the campus university based on the campus setting. আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই আমরা যেটা করি যে আমরা ফ্যামিলি নিয়ে যেতে চাই। ইভেন লাস্ট দিস ইয়ার এন্ড লাস্ট ইয়ার a lot of my advisors went with their husband and wife. So married স্টুডেন্টের হাউজিং আছে কিনা, বা ফ্যামিলির সাথে থাকার সুযোগ আছে কিনা, সিঙ্গেলস বা শেয়ার্ড বা অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ আছে কিনা, এই জিনিসগুলি অবশ্যই চেক করে নিলে আগে থেকে ভালো হয় if you're going with your family. Undergrad studentদের অনেক ইউনিভার্সিটি will tell you to leave during the first year at the dorm, because if you are 17, they want to take a good care of you. Weather জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। মিশিগানের অনেক স্টুডেন্ট কিন্তু এরকম আছে, তারা পরবর্তীতে ইউনিভার্সিটি চেঞ্জ করে ফেলো বিকজ তারা এক্সট্রিম কোল্ডের সাথে ম্যাচ করতে পারে না, বিকজ যেহেতু এটা ক্যানাডিয়ান বর্ডারের সাথে উইন্ডসর এবং এই ধরনের এরিয়ার সাথে, সো ইটস এক্সট্রিমলি ফ্রিকিং কোল্ড। সো আপনার যে কোল্ড অ্যালার্জি থাকে, সো ইউ মে ওয়ান্ট টু কনসিডার দ্য আদার এরিয়া লাইক টেক্সাস or other areas, right? So climate and weather and locations are absolutely important. আপনি যদি ইউএস এর ম্যাপটার কথা চিন্তা করি, একদম উপরের সাইড এবং নিচের সাইডে কিন্তু আপনি দেখবেন যে লিভিং কস্টটা কিন্তু অনেক কম। আবার যত আপনি ক্যালিফোর্নিয়ার দিকে যেতে থাকবেন বা নিউ ইয়র্কের যে জায়গাগুলোতে অনেক বেশি ইউনিভার্সিটি আছে, এখানে কিন্তু কস্টটা কিন্তু একটা বড় ব্যাপার। আচ্ছা, আপনি হয়তোবা you're a student of Dhaka University or Jahangirnagar or Rajshahi or Chuet, like a public university, or a student from a private university. So depending on the university, আপনি জানেন যে এখানে ফ্যাসিলিটি গুলি কম বেশি হয়ে থাকে। ছোট ইউনিভার্সিটিতে আপনার সুযোগটা কি খুব ফ্রিকোয়েন্টলি আপনি প্রফেসরের অ্যাক্সেস পাচ্ছেন, টিচিং অ্যাসিস্ট্যান্টের অ্যাক্সেস পাচ্ছেন, কাস্টমাইজড আপনি কোর্স ডিজাইন করতে পারবেন। বাট বড় ইউনিভার্সিটিতে প্রেস্টিজ বড়, সুযোগ সুবিধাও বেশি, সাথে সাথে আপনার জন্য ওদের টাইমও কিন্তু একটু কম থাকবে। সো ডিপেন্ডিং অন আপনার মেন্টাল সেট আপ কিরকম, ইফ আপনি কি এক্সট্রোভার্ট স্টুডেন্ট নাকি ইন্ট্রোভার্ট স্টুডেন্ট, আপনার কি ধরনের ক্যাম্পাস সেটিং এ আপনি কমফোর্টেবল ফিল করেন, সেই জিনিসগুলি চিন্তা করে কিন্তু এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে। Last thing to consider for choosing university is environment of the
ক্যাম্পাস, রাইট? যে ওখানকার সোশ্যাল লাইফটা কেমন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ফ্লোটা কি সামঞ্জস্যপূর্ণ আছে কিনা। প্রায় 900-র মতো আমেরিকান ইউনিভার্সিটি কো-অপের অপশন দেয়, অর্থাৎ ওয়ার্ক অ্যান্ড স্টাডি টুগেদার। সেই সুযোগটা আপনার ইউনিভার্সিটি দিচ্ছে কিনা, ওদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা কতটা অ্যাক্টিভ আছে, ইন্টারন্যাশনাল গ্রুপ কেমন আছে, ওরা কতগুলো কোম্পানির সাথে কানেক্টেড, অ্যাফিলিয়েটেড, আপনাকে ইন্টার্নশিপ, এক্সটার্নশিপ, শ্যাডোয়িং এই ধরনের অপরচুনিটি গুলি তৈরি করে দিতে পারবে কিনা, এই জিনিসগুলো জানতে হবে। সাথে সাথে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিস যেটা আছে, যেটা আমাদের ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে আমরা খুব কমপ্লেইন করি যে আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসটা খুব বেশি প্রোঅ্যাক্টিভ না, বাট এই জিনিসটা কিন্তু আমেরিকাতে চেক করে দেখতে হবে যে কতটা ইফেক্টিভলি আপনি স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসটা এক্সেস করতে পারছেন। আচ্ছা, আরো বিস্তারিত কিভাবে জানতে পারবেন ইউনিভার্সিটি সম্পর্কে, আপনি দেখতে পাচ্ছেন স্কলারশিপ বুক বা গ্রাজুয়েট প্রোগ্রাম নিয়ে অনেক বই আমাদের লাইব্রেরিতে আছে, টেস্ট প্রিপারেশন নিয়ে বই আমাদের লাইব্রেরিতে আছে বিভিন্ন ধরনের, এবং ভেতরে গেলে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোগ্রামের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট সম্পর্কেও আপনি জানতে পারবেন, কিভাবে আপনি ইয়ে করবেন সেই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু জানা যাবে। ওকে, যদি কেউ স্ক্রিনশট নিতে চান বা নোট নিতে চান, আমি বলবো নেক্সট 3টা স্লাইড খুব ইম্পর্টেন্ট। আন্ডারগ্রেডে স্কলারশিপ সার্চ করার জন্য আমি হাইলি এনকারেজ করি বিগ কলেজ বোর্ডের বিগ ফিউচারের যে প্ল্যাটফর্ম সেটাকে, কলেজ স্কোর কার্ড, এবং হচ্ছে যে আমি বলবো প্রেপ স্কলারের যে ওয়েবসাইটটা আছে, এই 3টা জিনিসকে, ঠিক আছে। আর গ্রাজুয়েটের ক্ষেত্রে পিটারসন্সকে আমি হাইলি এমফাসিস করবো, পিটারসন্সের ওয়েবসাইটটা, এবং গ্র্যাড স্কুলস, পিএইচডিএস, এবং এই ধরনের আরো কিছু ওয়েবসাইট আছে, ঠিক আছে। স্কলারশিপ সম্পর্কে জানতে চাইলে গ্যারান্টেড স্কলারশিপ, গ্লোবাল স্টুডেন্ট লোন, মাই কলেজ স্কলারশিপ, ইন্টারন্যাশনাল স্কলারশিপস, এই ধরনের যে ওয়েবসাইট গুলো আছে খুবই চমৎকার চমৎকার, আপনাকে সেগমেন্ট তৈরি করে আপনাকে হেল্প করবে আপনার সাবজেক্ট ওয়াইজ স্কলারশিপ খুঁজে বের করার জন্য। কিন্তু সবগুলি যদি ভুলেও যান, আপনি এডুকেশন ইউএস এর যে ওয়েবসাইটটা আছে, educationusa.state.gov, এটার ভেতরে গেলেই দেখবেন যে সবগুলি ইউনিভার্সিটি অনেকগুলি স্কলারশিপ ওয়েবসাইটের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, অ্যাক্রেডিটেশনের জন্য আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, কাউন্সিল অফ হায়ার এডুকেশন অ্যাক্রেডিটেশন, CHEA, অনেকে shia.com বা .org বলে থাকে, সেটাকে চেক করতে হবে। আমরা যেমন খাবার বা মুভি বা পোশাকের জন্য কিন্তু আমরা কিনতে গেলে আমরা রিভিউ দেখে, মুভি রিভিউ, ফুড রিভিউ, অ্যান্ড দেন দিস থিং। সো ইউনিভার্সিটিও কিন্তু সবাই নিজের সম্পর্কে ভালো বলে থাকে। সো আপনি যদি কাইন্ড অফ ইম্পার্শিয়াল রিভিউ পেতে চান, আন্ডারগ্র্যাডের জন্য ইউএস নিউজ আর ইউনিগোটা খুবই ভালো, এবং গ্রাজুয়েটের জন্য গ্র্যাড রিপোর্টটা চমৎকার, বা ইউএস নিউজ যেটা আছে এটা কিন্তু চমৎকার রিভিউ দিয়ে থাকে। সো ইন এ নাটশেল আমি যদি বলি, আন্ডারগ্র্যাডের জন্য প্রিন্সটন রিভিউ, কলেজ বোর্ড, কমন অ্যাপ, এই 3টা অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আর গ্রাজুয়েটের জন্য গ্র্যাড স্কুলস, পিটারসন্স, যদি আপনি এমবিএ তে অ্যাপ্লাই করেন MBA.com, কলেজ স্কোর কার্ডটা খুবই ভালো, আপনি গ্র্যাড স্কুল শপার্সে ফিজিক্স রিলেটেড অনেক কিছু জানতে পারবেন। কলেজ নেভিগেটরটা খুবই কম্প্রিহেন্সিভ একটা সার্চ ইঞ্জিন, গুগলের মতো, গুগলে করেই আপনি পাবেন বেসিক্যালি। বাট এই জিনিসগুলি কিন্তু খুবই খুবই কাজে আসবে। সো আপনার কাছে স্কলারশিপের টুলস আছে, আপনার কাছে অলরেডি ইউনিভার্সিটি খুঁজে বের করার গাইডলাইন আছে, আপনি এই সেশনটা থেকে যে নোটগুলো নিয়েছেন সেগুলি ইউজ করে আপনি এডুকেশন ইউএস এর ওয়েবসাইটে আপনি ভালো করে খোঁজাখুঁজি করবেন। তারপর যখন আপনার অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হবে, ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু আস ডিউরিং অফিস ডে, অফিস আওয়ার, ঠিক আছে। আমরা আরো কি কি সার্ভিস প্রোভাইড করে থাকি এডুকেশন ইউএসএ থেকে, এই ধরনের সেশনের বাইরে আমরা টেস্ট ওয়ার্কশপ রান করে থাকি, অ্যাডমিশন অফিসারদেরকে আমরা নিয়ে আসি আমাদের প্ল্যাটফর্মে, যাতে প্রফেসরদেরকে নিয়ে আসি, কারেন্ট স্টুডেন্ট অ্যালামনাইদেরকে নিয়ে আসি, যাতে তারা হ্যান্ডস অন ইনফরমেশন আপনাদেরকে দিতে পারে। আমাদের যে লাইব্রেরি, এবং আমরা কিন্তু আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, যে প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর কিন্তু অ্যাম্বাসির পেজ থেকে বা এডুকেশন ইউএসএ বাংলাদেশের যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে আমরা ভিসা সেশন করে থাকি। যেমন এই গত মাসে ইউএস ট্রেড শোতে আমি এবং আমার অ্যাম্বাসি কনসুলার যে কলিগ ছিল, আমরা দুজনে মিলে কিন্তু একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম কিভাবে অ্যাডমিশনের জন্য ইয়ে করতে হয়, প্রসেসিং করতে হয়, এবং ভিসার জন্য, স্টুডেন্ট ভিসার জন্য কি কি জানতে হয়। সো প্রতি 2 মাস 3 মাস অন্তর এরকম সেশন হয়ে থাকে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল, কলেজে ভিজিট করে থাকি। সো আপনার যদি মনে হয় যে আপনার ক্যাম্পাসের জন্য কাস্টমাইজ কোনো সেশন চাচ্ছেন, এনি অফ দিস টপিকস, ফিল ফ্রি টু ইমেইল মি। আমার ইমেল অ্যাড্রেস আপনাদের সবার কাছে আছে, যেখান থেকে আপনারা কনফার্মেশন পেয়েছেন। সো feel free to let me know that if you need something more about
your preparation as well. সো আজকে আমরা অ্যাক্টিভিটি বি করেছি কিভাবে ইউনিভার্সিটি রিসার্চ করতে হয়, খুঁজে বের করতে হয়, এবং ভবিষ্যতে যদি সেন্টারের রিসোর্স ইউজ করে আপনার সার্চ করতে হয় সে ব্যাপারেও কিন্তু আপনার একটা গাইডলাইন পেয়ে গেছেন। যখন আপনার টপ লিস্ট আপনি সিলেক্ট করে ফেলবেন বা অন দ্য ওয়েতে থাকবেন, ইফ ইউ নিড ফার্দার হেল্প ইউ ক্যান মিট আস অ্যান্ড দেন কনফার্ম ইউর সিলেকশন, বিকজ সময় কিন্তু হাতে বেশি নাই। যদি আপনি এই বছর অ্যাপ্লাই করতে চান মাত্র 2 মাসের মতো সময় আছে, নভেম্বর এবং ডিসেম্বর, রাইট? সো এবং আমরা কিন্তু আপনার অ্যাডমিশন এসে পলিশ করতেও হেল্প করে থাকি এবং অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট এবং রিভিউ ইউর ডকুমেন্ট করার জন্য কিন্তু আমরা সেই সুযোগটা দিয়ে থাকি। আমার ইমেল অ্যাড্রেসটা আমি আরেকবার শেয়ার করে নিচ্ছি। আমার নাম রেজওয়ান সিদ্দিকী তুহিন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমাকে ইমেল করতে পারেন অথবা আমাকে টেক্সট করতে পারেন ডিউরিং অফিস ডে, অফিস আওয়ার। দয়া করে রাত্রেবেলা ফোন করবেন না। দ্যাটস অল ফ্রম দ্য প্রেজেন্টেশন সাইড। আমাদের হাতে আরো কিছুক্ষণ সময় আছে। আই উইল স্টপ দ্য প্রেজেন্টেশন and open the floor to ask me question.